কোন দেশে বসবাস করি বলুন তো? আমাদের দেশে কি হয়, অন্তত আমার জন্মের পর জ্ঞানত যখন পলিটিক্যালি একটু অ্যাওয়ারনেস হয়, একটা জিনিসই শুধু দেখে এসেছি, কি বলুন তো, সেটা হলো সমস্যা তো মানুষের জীবনে আসবেই। কাজ করতে গেলে বিভিন্ন রকম সমস্যা আসবেই, কেউ বলতে পারে না যে হ্যাসেল ফ্রি এনি ওয়ার্ক হবে, থাকবে, অপরাধ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সমস্যাকে সমাধানের দিকে আমরা যাই না। এটা কিন্তু সারা ভারতবর্ষের নজির, এবং পশ্চিমবঙ্গে সেটা আর একটু বেশি, আর কি নজিরটা একটু বেশি নজির। কোনো সমস্যারই, বা ধরুন এই যে এতগুলো অপরাধ হচ্ছে, এতগুলো অপরাধের কোনো সমাধান সূত্র নেই। আমি সেই কলেজ লাইফ থেকে যে সমাধানগুলো, এই সমস্যাগুলো দেখে এসেছি গ্লোবালি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যেমন ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রি করে চিৎকার করে যাচ্ছে, এখানে বড় শিল্প হবে না, এই শুনেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। এখন সেই সুকুমার রায়ের সেই কবিতার মতো সামনে মাংসের টুকরো, সেটা ধরার জন্য দৌড়চ্ছি, আর মাংসটাও এগিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রি হবে, এতগুলো সামিট, কোটি কোটি টাকা খরচা, ইন্ডাস্ট্রি নেই। ঘাটাল মাস্টার প্ল্যান, সেই যখন আমি সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, এই ঘাটাল নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে উচ্চ মাধ্যমিকেও আমাদের এসে লিখতে হয়েছিল। তো যখন যাদবপুরে পড়ছি, তখনও সেই ঘাটাল মাস্টার প্ল্যান, কীভাবে জল সরানো যেতে পারে, কী সমস্যা, কলকাতায় কেন ওয়াটার লকড হয়, এই নিয়ে সেমিনার করেছি। ঠিক আছে, যাদবপুরে পড়ার পরেও আমাদের ইউনিভার্সিটিতে এই ধরনের বন্যা সংক্রান্ত প্রচুর সেমিনারে অ্যাটেন্ড করেছি। সেখানে বাংলাদেশে এই বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে কি কি পদক্ষেপ ওরা নিয়েছিল, সেইগুলো আলোচনা করা হয়েছিল। আফটার অল, নিট রেজাল্ট ইজ জিরো। কেন জিরো? জিরো এই কারণে যে সমস্যার সমাধান আমরা কেউ চাই না, সমস্যা থাকলেই রাজনীতিবিদরা বেঁচে থাকে। এটা কোনো পুরনো কথা নয়, এটা নতুন কথাই। সবচেয়ে বড় সমস্যা যেটা হলো যে যারা এই যে সরকারি কর্মচারী, আপনি দেখুন এতগুলো আমাদের স্ক্যাম হলো, আমরা এই নেতা মন্ত্রী এদেরকে ধরে গালাগালি দিই, কিন্তু এই যে স্ক্যামটা যারা সংগঠিত করে, কোনো সরকারি কর্মচারীর কিন্তু চাকরি যায় না। গেছে কি? সারদা মামলা বলুন, সেখানেও তো এই রাজীব কুমার দৌড়ে দৌড়ে বেরিয়েছে, কিন্তু আপনি দেখুন সেও তো একটা পাবলিক ফিগার বলছি, সরকারি কর্মচারী, সবচেয়ে উঁচু পোস্ট, তার তলায় সব পোস্টে লোকগুলো কাজ করছে। তো এই যে সেখানেও যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আমরা দেখেছি তো। সেই তথ্য প্রমাণ লোপাটে বারবার পলিটিক্যাল পার্টিগুলো সবসময় এক পার্টি আর এক পার্টিকে গালাগালি দিচ্ছে, এই চলে আসছে। কিন্তু এই যে তথ্য প্রমাণ যে গেছে, এগুলো তো কোনো পলিটিক্যাল পার্টির নেতারা করেনি। নেতারা চাপ দিতে পারে, নেতাকে খুশি করতে গিয়ে কোনো সরকারি কর্মচারী করেছেন, তারা কেন চাকরি করবে? তারাও তো সম অপরাধ, তাদের চাকরিটা খাওয়া হয় কি হয় না। অর্থাৎ সমস্যাটা জিয়ে রাখলাম, তারা আবার কয়েকদিন চুপচাপ থাকবে, তারপর আবার সেই হবে। আপনি আসুন, এতগুলো যে খুন হলো, এতগুলো মেয়ের খুন হলো, পুলিশ করতে পারবে না, সিবিআইও তার টিকিয়েও চিনতে পারলো না। এখন জানি না এই তিলোত্তমাকে সলভ করতে পারবে না, সেই রবীন্দ্রনাথের নোবেল খোঁজার মতো এই অবস্থা হবে, লাস্টে গিয়ে বলে দেবে যে নোবেলটা আর পাওয়া যাবে না, আবার স্টকহোম থেকে আর একটা নোবেল চলে আসবে। কিন্তু দ্বিতীয় তিলোত্তমা তো আর ফিরে আসবে না, তার মা বাবার বুকটা চিরকালই হাহাকার করবে। কেন এই ব্যথাটা আমি ভালো বুঝি, আমি যখন 2010-এ দিদিকে হারিয়েছিলাম, এই ব্যথাটা আমি বুঝি, বিশেষ করে মায়ের ব্যথাটা। কেন, মা এমন একটা জিনিস, নারী কাটা ধন, তো সেই জন্য মা কোনো দিন ভুলতে পারবে না। আমরা তবু কাজেতে এদিক ওদিক ভুলে যাই, এই অফিস গোছাচ্ছি, এই কাজ করছি, ক্লায়েন্ট মিট করছি,
আমরা হয়তো ভুলে যাব, কিন্তু মা কি ভুলবে? মা ভুলবে না। মা এখন বেড রিডেন, তার মস্তিষ্কও কাজ করছে না, অর্ধেক কথা মনেও পড়ে না, কিন্তু মাঝে মাঝে সেই দিদির কথা বলে। কেন? জিন্দেগি তো ভুলতে পারবে না। যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, সন্তানের কথা মা কোনো দিন ভুলতে পারবে না। এবং এইটা তিলোত্তমার ক্ষেত্রেও একই জিনিস, তার মা কোনো দিন কিন্তু ভুলতে পারবে না। এখন তিনি 10 জনের সাথে কথা বলছেন, সব কিছু করছেন তার মা বাবা, কিন্তু কুড়ে কুড়ে তাকে খাচ্ছে, ঠিক কুড়ে 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 খাচ্ছে। আচ্ছা, এই অপরাধটা কি হচ্ছে না হচ্ছে প্রচুর ইউটিউবে তো আমরা দেখছি, এই হচ্ছে সেই হচ্ছে, ওই হবে সেই হবে, এখনও কিন্তু ধরা গেল না। তার মূল সমস্যাটা কি? এটা কিন্তু বিশাল বড় একটা কেস নয়, কিন্তু কেসটা এতটা জটিল করে দিয়েছে সিবিআই। কেন র এলো এর এভিডেন্স বার করা খুব টাফ। আসলে এভিডেন্সগুলোই নষ্ট করে দিয়েছে, ডেড বডি যেটা হচ্ছে আসলে এভিডেন্স, তথ্য প্রমাণ সমস্ত লোপাট করে দিয়েছে। ইভেন সিসিটিভি পর্যন্ত দায়িত্ব নিয়ে পুলিশ সেটাকে নষ্ট করে দিয়েছে, এটা তো প্রমাণিত। আপনি দেখুন সমস্যাটা কি আমাদের? একটা খুন, একটা ধর্ষণ হয়েছে, দোষীকে ধরা গেল না, কেউ বলতে পারবে না। সন্দীপ ঘোষের আপাতত যে দোষগুলো প্রমাণ হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি। সেটা ভারতবর্ষের আনাচে কানাচে দুর্নীতি পাবেন, পশ্চিমবঙ্গে আরও বেশি পাবেন। আপনার আশেপাশে এই দুর্নীতি ছড়িয়ে আছে এবং আমরাও সেই দুর্নীতির মহাসমুদ্রেই আছি, কেউ বলতে পারবে না। আমরা এই যে ব্যবসা করছি, আমাদেরও ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক করতে হচ্ছে, তবেই এই রিভলভিং চেয়ারে বসে ঘুরে ঘুরে আপনার সাথে বাতেলা মারতে পারছি। কেন? দুর্নীতির সিস্টেমটাই করাপ্টেড। আমি কলকাতা কর্পোরেশন থেকে একটা ফাইল বার করতে যাব, কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে টাকা না দিয়ে সে কাজটা করেছে, কেউ বলতে পারবে না। কিন্তু কেউ বলে, মুখ খোলে, সিস্টেমের এগেনস্টে যায়, কেউ যায়। হ্যাঁ, একটু রফা হয় এই আর কি, বেশি চাইলে একটু ধমকি ধামকা হয়ে গেল, আর চলো কিছু দিয়ে সব। তো সিস্টেমের মতোই জায়গায় কেন? কিন্তু এটা আরও বাড়ছে। কেন বাড়ছে এই করাপশন লেভেল? তারা দেখছে যে শালা চুরি করু, ছিনতাই করু, আমি রেপ করি, যা কিছু করি না কেন আমরা পার পেয়ে যাই, এবং সেটাই সাহস যোগাচ্ছে, ইন্ধন যোগাচ্ছে। আমি তো ছোটোবেলা থেকে যখন পলিটিক্যালি একটু অ্যাওয়ারনেস গ্রো করলো, ফার্স্ট লাইফে আমি এসএফআই করেছি নিয়ালিপুর কলেজে, তারপরে বিজেপিতে ঢুকেছি। তো এই তাও এখন সেই অর্থে রাজনীতি নেই, কাজের চাপে রাজনীতির জায়গাটা নেই, করতে পারি না আর কি রাজনীতির জায়গাটা, প্রচুর কাজের চাপ। কেন? আগে তো ফ্যামিলি চালাতে হবে, তারপর সেই রাজনীতির গল্প আর কি। তো সেই ফ্যামিলি চালাতে গিয়ে আর টাকা রোজগারের ধান্দাতে আর রাজনীতিটা করা হয় না। ওই লেখালেখি, এটা আমার হবি। এই দেখুন 5খানা পূজাবার্ষিকী অলরেডি এসে হাজির, এইগুলো সব পড়তে হবে আর কি। 1 তারিখের পর থেকে সব ধরবো। তো যখন সারাদিনই অঙ্ক করছি, অঙ্কের পর যখন একটু ব্রেনটা একটুখানি জ্যাম হয়ে যায়, তখন এই সাহিত্য নিয়ে একটু চর্চা করি, আপনাদের সাথে বকবক করি, ঠিক আছে। আর একটু ফাঁকা পেলে আমি একটা বই লিখছি কালবেলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আপনারা পড়বেন। সেই নিয়ে স্টোরি লাইনটা ঠিক করি, কী লিখবো, কতটা লিখবো। বেশি লিখলে আবার হট করে পুলিশ থেকে 41 নোটিশ পাঠিয়ে দেবে। তো সব কিছু দেখে শুনে আর কি নিজেকে বাঁচিয়ে যতটা করা যায় আর কি, এটাই হলো বিষয়। কিন্তু সমস্যার যে সমস্যাটা নিয়ে যেটা আপনাদের বলছি, তার মধ্যে আবার ম্যানেজমেন্টও করছি, পড়াশোনার মধ্যেও আছি। তো এটাই হচ্ছে এখন আমার এনভায়রনমেন্ট আর কি। এই এনভায়রনমেন্টের মধ্যেই আর কি আমি ঘুরে ফিরে বেড়াচ্ছি আর কি। এখন বিষয়টা হলো এই স্লিপিং মোড। দেখুন, এই সরকারি কর্মচারী, যেটা আমি বলতে যাচ্ছিলাম, এদেরকে তুলে কেন জেলে ঢোকানো হচ্ছে না? 1-2টাকে ঢোকালেই দেখবেন বাদবাকিরা কিন্তু একটু সজাগ হয়ে যাবে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, শুধু আপনি স্বাস্থ্য আজকে ধরা পড়লো তিলোত্তমার এই কেসটার জন্য মানুষ মেনে নিতে পারছে না, সেই কারণে স্বাস্থ্য নিয়ে এত কিছু জানতে পারলাম আমরা। আপনি যদি কর্পোরেশন ধরেন, আপনি যদি পিডাব্লিউডি ধরেন, যে কোনো দপ্তর,
আপনি দেখবেন সব ঘুঘুর বাসা হয়ে বসে আছে। এবং এটাকে টাইট কিভাবে করবেন? প্রত্যেকটা আইএস আইপিএস যারা মাথার উপর যাদেরকে বসানো হয়েছে, তাদের প্ল্যান এবং পলিসি নট দ্য ফর দ্য পিপল, তাদের প্ল্যান অ্যান্ড পলিসি ফর দ্য মানি, টাকার জন্যই সব কিছু করছে এবং এটাই হয়ে আসছে। তো যাই হোক, বিষয়টা যে মধ্যে আসি, এর মধ্যেও আমাদের লড়তে হবে। তো আমি যেটা করেছি, সন্দীপ ঘোষের বেআইনি বাড়ি নিয়ে অভিযোগ করেছি। ডাক্তাররা কতটা আন্দোলন করবেন কি করবেন না, কিন্তু এটাও তো ঘটনা। আমরাও তো অপমানিত হই, লাঞ্ছিত হই প্রফেশনাল ক্ষেত্রে। কিছুদিন আগেই তো মেয়র বলেছিল 500 টাকার এলবিএস, গায়ে তো আমারও লেগেছিল, আর কজন লেগেছিল জানি না। আমরা পেন ডাউন করেছিলাম, আবার সেই পেন ডাউন উঠে যায়, কিন্তু সেই গায়ে আমার এখনও জ্বালাটা রয়ে গেছে। তো এই সন্দীপ ঘোষের বাড়ি কমপ্লেন করেছি এবং ডিজি সেটা রিপোর্টও করে দিয়েছে। বড় 3 বিশ্বকর্মা পুজো, 1 মিনিট, বিশ্বকর্মা পুজো ছিল বলে সেই কমপ্লেন যায়নি। তো এই লড়াই চলছে, কমপ্লেনটা যাক, 401 নোটিশটা হোক, এবং অন্তত ওর বেআইনি প্রসারের কতটা ভাঙাতে পারবো জানি না, কেন সিস্টেমও অতজন ডাক্তার মিলে একটা কমিশনারকে সরিয়েছে। তো এটা আমার একার লড়াই, তার মধ্যে দেখা যাক যে কতটা ভাঙানো যেতে পারে। সঙ্গে থাকুন, আর এই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখাই যাক না কতটা ভাঙানো যেতে পারে। থ্যাংক ইউ।